স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। 3টি নতুন উপজেলা ও একটি নতুন থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বাসন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। নতুন উপজেলা 3টি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাংরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। বুধবার সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের 121তম সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, নতুন উপজেলা, থানা বা পৌরসভা গঠন এবং সীমানা নির্ধারণের মতো বেশ কিছু প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এ সময় প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং জনভোগান্তি কমাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন সরকার প্রধান। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, নতুন উপজেলা পেয়ে কেমন উচ্ছ্বাস দেখছেন সেখানকার মানুষদের মধ্যে? ধন্যবাদ অঙ্কুর। আমরা আছি এখন চট্টগ্রামের নতুন উপজেলা উত্তর ফটিকছড়ির ভোজপুর এলাকায়। আসলে আমরা আসার পর থেকে এই ভোজপুরের সাধারণ জনগণের সাথে কথা বলেছি এবং একই সাথে উত্তর ফটিকছড়ির জনসাধারণের সাথে কথা বলেছি। তারা আসলে বেশ খুশি, কারণ তারা বলছেন দীর্ঘদিন যাবৎ তারা ফটিকছড়ি উপজেলায় গিয়ে তাদের দূরত্ব অনেক বেশি হয়ে যায়। তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে বেশ ব্যাক পেতে হয়েছে। একদিকে সময় এবং অর্থ উভয়ই অপচয় হয়েছে। এখন যেহেতু উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণা করা হয়েছে, সেই উত্তর ফটিকছড়ি উপজেলায় তাদের দূরত্ব এবং তাদের দৈনন্দিন কার্য সম্পাদন করতে সহজ হবে এবং তাদের প্রয়োজনীয় কার্যক্রম এবং উন্নয়ন কার্যক্রমও আরও দ্রুত গতিতে চলবে বলে তারা মনে করছেন। এবং স্থানীয়রা বলছেন শুধু এই ঘোষণার মধ্যেই যাতে থেমে না থাকে, দ্রুত বাস্তবায়ন দাবি করছেন। উত্তর ফটিকছড়ি উপজেলা দ্রুত বাস্তবায়ন করে জনগণ যেই সেবা পাওয়ার কথা সেই সেবা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন। এবং একই সাথে সাধারণ জনগণ যেটি বলছেন সেটি হচ্ছে উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণা সরকার যেই উদ্যোগ নিয়েছে এটি সাধুবাদ জানিয়েছে এবং উত্তর ফটিকছড়ি উপজেলা যাতে উভয়ের জন্য ভালো হয় সেই জন্য একটা সুনির্দিষ্ট সুন্দর একটি জায়গা সিলেকশনের মধ্য দিয়ে যাতে দ্রুত স্থাপন করা হয় সেই দাবিও জানিয়েছেন। আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সাথে, সুশীল সমাজের প্রতিনিধির সাথে কথা বলেছি। তারা বলছেন দীর্ঘদিন যেই সুবিধা বঞ্চিত এই উত্তর ফটিকছড়ির জনগণ, তারা দীর্ঘদিন পর তাদের ন্যায্য দাবি আদায় করতে পেরেছেন। আসলে এই দাবিটি দীর্ঘদিন ছিল। এই উত্তর ফটিকছড়িবাসীর দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন এবং সড়ক অবরোধ করেছেন তারা এই দাবি আদায়ের জন্য। অবশেষে এই উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণা করেছে সরকার। তাতে স্থানীয় জনগণ কিন্তু উচ্ছ্বসিত এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং একই সাথে তারা দাবি জানিয়েছেন দ্রুত বাস্তবায়নের জন্য। চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভোজপুর থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা যাব এখন স্টুডিওতে। অঙ্কুর। আকরাম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরে 80 কোটি টাকা ব্যয়ে ওয়ান স্টপ সার্ভিস ভবনের উদ্বোধন হয়েছে। বন্দরের সেবা কার্যক্রমকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতেই এই ভবন তৈরি করা হয়। এখান থেকে মাসে 5 কোটি টাকা আয় হবে বলে প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। একই ছাদের নিচে বন্দরের প্রয়োজনীয় সব সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চট্টগ্রাম বন্দরে চালু হলো নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবন। প্রায় 80 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান। এতদিন ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের অভ্যন্তরে ছিল, তাই প্রতিদিন হাজারো সেবা গ্রহীতাকে প্রবেশ করতে হতো মূল বন্দরের নিরাপত্তা বলয়ের মধ্যে। এতে নিরাপত্তা, যানবাহন চলাচল এবং প্রবেশ নিয়ন্ত্রণে তৈরি হতো নানা জটিলতা। এখন সেসব সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগে আমরা যখন ওই বন্দরের ভিতরে যে ওয়ান স্টপ ছিল ওখানে বিভিন্ন জায়গায় আমরা যেতে হতো, কিন্তু এই জায়গাটা হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। বেড়ে থেকে শুরু করে আপটা একদম সবকিছু
ডকুমেন্ট ক্লোজ করার পর আমরা বন্দরের ভিতরে ঢুকে পড়ি মালগাড়ি বেরিয়ে দেওয়ার জন্য। 2022 সালে ভবনটি নির্মাণ কাজ শুরু হয়। নিচতলায় আছে রিসেপশন, প্রথম তলায় টোকেন বিতরণের ব্যবস্থা এবং তার উপরের 3টি তলায় দেওয়া হবে বন্দরের বিভিন্ন সেবা গ্রহীতাদের সুবিধার্থে প্রতিটি তলায় স্থাপন করা হয়েছে ব্যাংকের বুথ। আরটিজিএস এর মাধ্যমে এখন সে অনলাইন পেমেন্ট করতে পারে 24/7 পৃথিবীর যে কোনো জায়গা থেকে। এর জন্য তো আপনার এই বুথে আসার প্রয়োজন নাই, অনলাইনে পেমেন্ট করবে, অনলাইন বিলিং করবে, কোনো সমস্যা নাই। বন্দর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মানের বন্দরে পরিণত হতে সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। সেই লক্ষ্যে দ্রুত এগিয়ে চলছে প্রত্যাশিত বে টার্মিনাল প্রকল্পের কাজ, যা চালু হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও সেবার পরিধি আরও বাড়বে বলে জানান তিনি। এটাকে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের এবং এইটার যে সার্ভিসটা সেটা হলো গ্লোবালি অ্যাকসেপ্টেড। এটা তো অনেক গতি পাবে, এটা থেকে অনেক সময় সেভ হয়ে যাচ্ছে না, অনেক সময় সেভ হয়ে যাচ্ছে। আগে তো এটার জন্য মনে করেন একটা কার্গো খালাস হতে হলে তাকে প্রসেসটা আপনাকে কমপ্লিট করতে হবে। এই যে ফিজিক্যাল মুভমেন্টের জন্য তো অনেক সময় চলে যেত, ওই সময় তো বেঁচে যাবে, এটা আরও ফাস্ট হবে। 24 ঘন্টা চালু থাকবে ওয়ান স্টপ সার্ভিস ভবনের কার্যক্রম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নিউজ 24-এর সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর নজরে আসে তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লড়াইয়ের গল্প। এরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদে বিদ্যালয়টি জাতীয়করণের প্রস্তাব রাখেন শিক্ষামন্ত্রী। দ্রুতই জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে এমনটাই জানান শিক্ষামন্ত্রী। আর এমন সংবাদে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। থানচি ঘুরে বান্দরবন প্রতিনিধি HM সম্রাটের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। দুর্গম পাহাড় ঘেরা জনপদ বান্দরবনের থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন। 2020 সালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের চেষ্টায় প্রতিষ্ঠা হয় তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। 2023 সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি লাভ করে বিদ্যালয়টি। তবে বরাদ্দ না থাকায় অনেক আগেই বন্ধ হয়ে যায় শিক্ষকদের বেতন ভাতা। স্কুল চালু রাখতে ইঞ্জিন চালিত বোট নিয়ে সাঙ্গু নদীতে নেমে পড়েন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ছুটির দিনে পর্যটক ও যাত্রী বহন করে যা আয় হয় তাই সহকর্মী শিক্ষকদের হাতে তুলে দেন তিনি। এ নিয়ে নিউজ 24-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিষয়টি সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। সংসদে শিক্ষামন্ত্রী তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের প্রস্তাব দেন। খবরটি থানচিতে ছড়িয়ে পড়লে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীকে। সরকারি হচ্ছে বলে আমরা পড়াশোনা করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হওয়াতে আমরা সকলে খুশি। নিম্ন মাধ্যমিক স্কুলটাকে সরকার জাতীয়করণ ঘোষণা করেছে, অত্যন্ত আনন্দিত। এদিকে এই সংবাদে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন প্রধান শিক্ষক ও জেলা প্রশাসক। এই এলাকার শিক্ষা এবং নিভে যাওয়া প্রতিষ্ঠানটাকে আবার পুনরায় উজ্জীবিত এবং জ্বলে ওঠার কথা শুনে আমি খুবই আনন্দিত। আসলে আপনারা যারা সাংবাদিক এটা প্রচারের আলো এনেছেন, বিশেষ করে যে চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হয়েছে, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এই ধরনের ডেভেলপমেন্ট নিউজই আসলে আমাদের দরকার। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 56 জন শিক্ষার্থী রয়েছে। চলতি বছর চালু করা হয়েছে নবম শ্রেণীও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীতে অবৈধভাবে ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য, বাড়ছে পথচারীদের দুর্ভোগ ও যানজট। এ নিয়ে নোয়াখালী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ, অবৈধভাবে ফুটপাত দখল করার কারণে পথচারীদের মধ্যে ভোগান্তি কেমন দেখছেন? জি ধন্যবাদ অঙ্কুর, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালী জেলা শহর মাইজিতে। এটি মাইজির প্রধান সড়ক। মাইজির প্রধান সড়কে আসলে অবৈধ ফুটপাত দখলের কারণে আসলে একদিকে পথচারীদের দুর্ভোগ এবং ব্যবসা বাণিজ্য অবৈধভাবে ব্যবসা বাণিজ্য থাকার কারণে আসলে পথচারীদের চলাফেরা হাঁটায় তাদের দারুণভাবে কষ্ট হচ্ছে এবং মানুষের ভিতরে একদিকে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমি আপনাকে একটু দেখাই যে আপনি দেখছেন যে ফুটপাত দখল করে আসলে এখানে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য চলছে এবং এখানে মাঝে মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান করলেও কিন্তু অধিকাংশ সময় তারা
আবার পরবর্তীতে আবার অবৈধভাবে ফুটপাত দখল করে আসলে মানুষের ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। আসলে এই ব্যবসা বাণিজ্যে অবৈধ ফুটপাত দখলের কারণে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমি আপনাকে যদি একটু দেখাতে চাই যে এই যে ভোগান্তি, আসলে মানুষের ভোগান্তির কারণে আসলে মানুষ পথচারীরা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, তারা যানজট লেগে থাকে এবং ফুটপাতের জায়গায় দুই পাশে, সড়কের দুই পাশে আসলে অবৈধভাবে দোকানপাট এবং পল দোকান, বিভিন্ন রকমের দোকানের কারণে আসলে মানুষ চলাফেরায় যাত্রীদের খুবই ভোগান্তি হয়। তো এ বিষয়ে আমি কথা বলছি নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ আলীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান সবসময় অব্যাহত থাকবে। এবং অন্যদিকে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অবৈধভাবে ফুটপাত দখল এবং যত পার্কিংয়ের কারণে গাড়ি পার্কিংয়ের কারণে এখানে যানজট সৃষ্টি হয় এবং এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে আপনাকে বলি আমি যে ট্রাফিক পুলিশের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে যানজট আরও কমে যাবে বলে আমাকে পথচারী সহ এখানে নাগরিকরা জানান। তো আসলে সব মিলে আমার কাছে এই ছিল নোয়াখালী থেকে সবশেষ। ফিরছি স্টুডিওতে অঙ্কুর। সোহাগ, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির পাহাড়ে বছর লটকনের বাম্পার ফলন হয়েছে। পর্যাপ্ত উৎপাদন আর অনুকূল আবহাওয়ার কারণে জেলাটির দীঘিনালা ও আলোটিলা সহ বিভিন্ন এলাকায় প্রচুর লটকন বাজারে উঠেছে। পাহাড়ি লটকন সুস্বাদু মিষ্টি হওয়ায় ক্রেতাদের কাছেও বেশ কদর রয়েছে। এছাড়া পর্যটকরা বেড়াতে এসেও স্বাদ নিচ্ছেন এসব লটকনের। পাহাড়ি এসব লটকন বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 থেকে 80 টাকায়। কৃষি বিভাগ বলছে পাহাড়ের মাটি লটকন চাষের উপযোগী হওয়ায় আগ্রহী হচ্ছেন চাষিরা। এবছর জেলায় 185 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2111 মেট্রিক টন। বান্দরবনে ড্রাগন ফলের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে আম, কলা, লিচু, কাঁঠাল, আনারস, কমলা, বরই, মাল্টা সহ দেশি বিদেশি মিশ্র ফলের বাগান। বান্দরবন থেকে বিস্তারিত জানাচ্ছেন HM সম্রাট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান সদর উপজেলার বাগমারা জামছড়ি এলাকায়। আমি এই কৃষি উদ্যোক্তার মিশ্র শস্যের বাগানটা যদি একটু আপনাদের দেখাতে চাই, এই মিশ্র শস্যের বাগানে ড্রাগনের পাশাপাশি বিভিন্ন ফলের আবাদ করা হয়েছে। তার দেখা দেখিতে উদ্বুদ্ধ হয়ে ইতিমধ্যে বান্দরবানে ব্যাপক হারে মিশ্র চাষের বাগান বৃদ্ধি পেয়েছে। বান্দরবান জেলা সদরের চিম্বুক, বালাঘাটা, শৈলপপত, শেরনপাড়া, গ্যাসমণিপাড়া, রংচরি, রুমা, তানচি উপজেলা সহ বিভিন্ন এলাকায় ড্রাগন ফল সহ মিশ্র চাষের বাগান বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু এই বাগানের উদ্যোক্তা মংবাবুর সাথে কথা বলতে চাই। মংবাবু, আপনি আপনার এই মিশ্র ফলের বাগানে কি কি ভ্যারাইটি চাষ করেছেন? ধন্যবাদ। আমি প্রায় 6 বছর ধরে খুব পরিশ্রম করে কষ্ট করে আমি এই মিশ্র ফল চাষের বাগান আমি করেছি। এখানে প্রায় 10 ধরনের ফল আমি চাষাবাদ করেছি। এই কৃষি উদ্যোক্তা যেটা জানিয়েছিলেন, তিনি এই বছর এই মিশ্র ফলের বাগান থেকে 7 লাখ টাকার মতো আয় করেছেন। পুরো বছর বিক্রি করে তিনি 18 লাখ টাকা পাওয়ার স্বপ্ন দেখছেন। তার দেখা দেখিতে বান্দরবানে ইতিমধ্যে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ড্রাগন সহ মিশ্র ফলের বাগান। HM সম্রাট, নিউজ 24, বান্দরবান। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় আজাদ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলের দিকে ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজাদ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার শরীরের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ভরা মৌসুমেও চাঁদপুরের বাজারে ইলিশের সরবরাহ কম, ফলে দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আকার ও ওজন ভেদে ইলিশ বিক্রি হচ্ছে 3000 থেকে 3200 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইলিশের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, ইলিশের সরবরাহ দাম কেমন দেখছেন? চাঁদপুরে ইলিশের পাইকারি বাজারে ইলিশের সরবরাহ গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। দামও কেজি প্রতি 400-500 টাকা কমেছে। আমি আছি চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার, বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে। সেখানে দেখা যাচ্ছে যে আসলে গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু ইলিশ পাইকারি বাজারে আমদানি কিছুটা বেড়েছে, যার ফলে
দামও কিন্তু 400-500 টাকা কমেছে। এবং এবং দরদামের কথা যদি বলি, 1200-1300 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা কেজিতে, আর 1 কেজি ওজনের বিক্রি হচ্ছে সে 2600-2700 টাকা, আর 700-900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে যে 2200 থেকে 2500 টাকা কেজিতে, আর তার 500-700 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে সে 1800 থেকে 2000 টাকা 2200 টাকা কেজিতে, আর যেটা 400-500 গ্রামের ইলিশ, যেটা অর্থাৎ 4-5টা মিলে 1 কেজি হয়, তা বিক্রি হচ্ছে 900 থেকে 1500 টাকা কেজিতে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, এই পাইকারি বাজারে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে ইলিশ আসে, বিশেষ করে সাগরের ইলিশ এবং পদ্মা মেঘনা ছাড়াও সাগরের বিভিন্ন, যেমন হাতের সঙ্গীত, বরগুনা, পটুয়াখালী এবং চর আলেকজান্ডার, লক্ষ্মীপুর অর্থাৎ চট্টগ্রাম ইলিশও কিন্তু এখানে আসে। এখান থেকে এই ঘাট ঘুরেই দেশের উত্তরাঞ্চলে যেমন সিলেট, সুনামগঞ্জ, তারপর কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় এই ঘাট ঘুরে কিন্তু চলে যায়, এবং এই দাম বেশি পাওয়ার জন্যই কিন্তু এখানে এই ইলিশ মাছ আসে। এবং এই ইলিশের প্রচুর চাহিদাই বাজারে থাকলো, কিন্তু আমদানি কমের কারণে এখনো বরাত সিজনে কিন্তু তেমন একটা ইলিশ এখানে মিলছে না। সেই কাঙ্ক্ষিত ইলিশ না মেলার কারণে ইলিশের দাম কিন্তু কমছে না, এবং যার ফলেই কিন্তু এখানে ইলিশের চাহিদা থাকা সত্ত্বেও দাম কমানো যাচ্ছে না। তো এই ছিল চাঁদপুরের পাইকারি বাজারগুলোতে ইলিশের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। খোকন, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রতিবাদ জানিয়ে সাবেক যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান কবিরাজ চরবংশী গ্রামে কর্মসূচির আয়োজন করা হয়। তার অভিযুক্ত জাকির সহ একটি চক্র তাদের কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা চেয়েছে। এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা দাবি করে। প্রতিবাদ করলে হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে জাকির জানান, চাঁদা দাবির অভিযোগ মিথ্যা, তাকে ফাঁসানোর জন্য পরিকল্পিত অভিযোগ বলে তার দাবি। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক করতে মাঠে নেমেছে প্রশাসন। গঠন করা হয়েছে জরুরি টিম, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোমো। মোমো, যেসব মানুষগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অঙ্কুর। রাঙামাটিতে টানা বৃষ্টি অব্যাহত আছে, এখনো ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। সারাদিনেই বৃষ্টি ছিল, যার কারণে প্রশাসন নড়ে চড়ে বসেছে। যেহেতু রাঙামাটি পাহাড়ি এলাকা, আর পাহাড়ে বৃষ্টি হলেই বিপদ, পাহাড় ধস হয়। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদেরকে মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে বারবার বলা হচ্ছে। কারণ 2017 সালে এই দিনে রাঙামাটিতে পাহাড় ধসে 120 জনের মতো প্রাণ হারিয়েছিল। সেই সময়ের যে স্মৃতি, প্রতি বছর জুন জুলাই মাস আসলে এই পাহাড়ে প্রশাসন নড়ে চড়ে বসে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে বিশেষ টিম গঠন করা হয়েছে। রাঙামাটির 10টি উপজেলা মিলে প্রায় 63টি কমিটি গঠন করা হয়েছে। সবাই যার যার অবস্থান থেকে সতর্ক রয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। যেই সব এলাকা ঝুঁকিপূর্ণ, সেই সব এলাকার নিকটবর্তী যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে জরুরি অবস্থায় অনেকে আশ্রয় নিতে পারবে, এমনটা বলা হয়েছে, যাতে মানুষ এই পাহাড় ধসে যেন ক্ষতিগ্রস্ত না হয়। যেহেতু রাঙামাটি পাহাড়ি অঞ্চল, এখানে পাহাড়ের পাদদেশে মানুষ বসবাস করেন, এবং তাদেরকে অন্যত্রে সরিয়ে নেওয়া সম্ভব না হলেও পাহাড় ধসে যেন প্রাণহানি না ঘটে সে ব্যাপারে ব্যাপক ভাবে সতর্কতা গ্রহণ করা হয়েছে। প্রশাসন বারবার মাইকিং করছে, তথ্য অফিস থেকে বিভিন্ন জায়গা থেকে মাইকিং করা হচ্ছে, মানুষ যেন সতর্ক থাকে। বৃষ্টি হলেই যেন পাহাড় ধস যদি হয়, এই পাহাড় ধস থেকে যেন নিজেকে রক্ষা করতে পারে, জানমাল রক্ষা করতে পারে, এমন ভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে। মোমো, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।